যারা শুধুমাত্র পাওয়ার জন্য রাজনীতি করে তাদের রাজনীতি বেশি দূর অব্দি যেতে পারবে না, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। আপনি কি সেই বিরল শ্রেণীর তৃণমূল নেতা, মানে যারা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গেই যারা সখ্যতা বজায় রাখায় বিশ্বাসী? বলছি যে সিবিআই ইডিকে আপনি নাকি খুব ভালো ম্যানেজ করে ফেলেছেন, কারণ শুভেন্দু অধিকারী বলেছিল যে 2 মাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ঢুকিয়ে দেবো। আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, মানে এরকম মায়ের মতো আগলে রাখা। তাদের অনেকেই হয়তো আপনার কলিগ, থিয়েটারে আপনার কলিগ বা সিনেমাতে আপনি তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। প্রতিবাদ করার অধিকার তো সবার আছে আমার মনে হয়, আমরা একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে। কিন্তু আপনার দলের বেশ কিছু মানুষ সরাসরি বয়কট ফতোয়া দিলেন, যে বয়কট ফতোয়াটা কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির সঙ্গে যায়? এখানে গুন্ডামি চলছে, কারণ ও গুন্ডামি করেই মানুষকে ভয় পাইয়ে রাখত, যাতে ওর সবাই দাসত্ব করে সেটার চেষ্টা করত। বলে নাটকবাজ এমপি, আগে বলতো নাটকবাজ মন্ত্রী, এরকম একটা শব্দবন্ধ উনি ব্যবহার করেন। গুলি করে খুন করে দিলে এটা আমি আটকাতে পারবো না, কিন্তু খুনই বাঁচবে না এই ব্যবস্থা নিশ্চয়ই ভাবে আমি করবো। সন্তান এক ধরনের সিনেমা, যেটা লিখেছিলাম যে প্রত্যেক সন্তানের সন্তান দেখা উচিত, আর খাদান দেবের করা উচিত, নইলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। আমাদের সঙ্গে কে আছেন তার পরিচয় আলাদা করে দেওয়ার কোথায় কিছু নেই। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, আর তার রাজনীতির বাইরেও তার অনেকগুলো পরিচয় রয়েছে। সেই সমস্ত কিছু নিয়ে আমাদের যেমনটা হয় আনকাট আড্ডা হয়, আমরা সেইভাবেই আনকাট আড্ডায় যাবো, আনফিল্টার্ড কথাবার্তা হয় আমাদের। সো চেষ্টা করি আমরা রাজনীতির বাইরেও অনেক কথা বলার, এবং রাজনীতির কথা তো অবশ্যই হবে যখন রাজনীতির মানুষের সঙ্গে কথা হয়। আমার প্রথমেই আপনার সাথে কথা বলতে গিয়ে যেটা মনে হচ্ছে যে আপনি কি সামহাউ আপনি কি মহেন্দ্র সিং ধোনির ভক্ত? কারণ ক্যাপ্টেন কুল বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ঠান্ডা মাথায় ম্যাচ বের করার একটা এক্সপিরিয়েন্স, এবং তার যে সব থেকে বড় পজিটিভ দিক ছিল যে ঠান্ডা মাথায় ম্যাচ বের করা। আপনাকেও আমরা দেখি ঠান্ডা মাথায় ম্যাচ বের করেন রাজনীতির ময়দানে। না, মহেন্দ্র সিং ধোনির আমি অ্যাডমায়ার, কিন্তু ক্যাপ্টেন হিসেবে সৌরভ গাঙ্গুলি আমার অনেক বেশি পছন্দ। কারণ সৌরভ গাঙ্গুলি প্রথম ইন্ডিয়ান ক্যাপ্টেন যিনি প্রত্যেকের মধ্যে এটা সঞ্চারিত করতে পেরেছিলেন যে আমরাও পারি। এবং আমার মনে হয় যে সেটাই সবচেয়ে বেশি দরকার, যে সিপিএম এর 34 বছরের আমলে যখন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি সিপিএম কোনোদিন চলে যেতে পারে, মমতা ব্যানার্জি ভাবতেন আমরাও পারি। এবং মমতা ব্যানার্জি সেই বিশ্বাসটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন বলে আমরা কিন্তু 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে 34 বছরের সিপিএম কে সরাতে পেরেছি। অতএব আমার মনে হয় একটা ক্যাপ্টেনের অনেক বেশি দায়িত্ব যে বিশ্বাসটা তার কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়া, যেটা মমতা ব্যানার্জি আমাদের মধ্যে ছড়াতে পেরেছিলেন যে আমরাও পারি। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বা বিরাট কোহলি অ্যাজ এ ক্যাপ্টেন, তাদের মধ্যে যে অ্যাগ্রেশনটা ছিল সেই অ্যাগ্রেশনটা আপনার মধ্যে নেই। আপনি অনেক বেশি ক্যাপ্টেন কুল মাইন্ডে গেম ওভার করার বিশ্বাসী, সেইটা আমাদের অন্তত মনে হয়েছে। বেশ, আমি আরেকটা প্রশ্ন করি। প্রথমেই একটু মানে যেরকম হয় আমরা ফার্স্ট বলগুলোকে করে দিই, তারপরে একটু হালকা বলগুলো করবো। আপনি কি সেই বিরল শ্রেণীর তৃণমূল নেতা, মানে যারা যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সঙ্গেই যারা সখ্যতা বজায় রাখায় বিশ্বাসী? দেখুন, আমি হচ্ছি মমতা ব্যানার্জির প্রোডাক্ট, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো সেটাই বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা ক্ষেত্রে বিচরণ করে, তিনি সবার মাথার উপর, প্রত্যেকের মাথার উপর, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর। মমতা ব্যানার্জি না থাকলে
পার্থ ভৌমিক, ববি হাকিম, অরূপ বিশ্বাস এরাও যেরকম কেউ হতো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিছু হতো না। অতএব প্রত্যেকের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব স্বাভাবিকভাবে এখানে সখ্যতা রাখা এসবের ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, তিনি যেটা বারবার বলেন, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, মানুষকে সম্মান দাও, মানুষের সাথে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কথা বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন যে আমি তৃণমূল কংগ্রেস এমন ভাবে তৈরি করে যাব, আমার 4টে জেনারেশন রেডি আছে। এই যে 4টে জেনারেশন রেডি আছে, এই যে ছাত্র বলুন, যুব বলুন, এদের লিডারশিপটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে করান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি একটা কারণে 100% রেসপেক্ট করি, যে তার মারাত্মক দূরদৃষ্টি আছে এবং তিনি 2021 সালে এবং 24 সালে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে সারা বাংলা চষে বেরিয়েছিলেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন সেনাপতি হিসেবে তিনি যেরকম ভাবে নবজোয়ার আন্দোলন করেছিলেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তাদের আলোড়িত করেছিল। এখানে যারা বলেন না, এখানে এটা সাংবাদিকদের রচনা, বিরোধ হেনা তেনা। বিরোধ কার সাথে কার? বিরোধ ববি হাকিমের সাথে অরূপ বিশ্বাসের হতে হবে, বিরোধ ব্রাত্য বসুর সাথে ইন্দ্রনীল সেনের হতে হবে, বিরোধ রথিন ঘোষের সাথে সুজিত বোসের হতে হবে। কিন্তু যে একদম সর্বোচ্চ, তার হাতেই সবাই তৈরি, তিনি আছেন বলেই সবাই আছে, তার সাথে কারোর বিরোধ হতে পারে? তিনি তো আমার দলের সর্বোচ্চ চেয়ারপারসন। শুধু না, আমি মনে করি তিনি আমাদের সবার মা। তো মায়ের সাথে কারোর বিরোধ হয় না, মায়ের উপর কারোর অভিমান হতে পারে, বিরোধ হয় না। অভিমানটা যে হয়েছে সেটা আপনি স্বীকার করছেন? না না না, আমি বলছি কারোর অভিমান হতে পারে, বিরোধ হয় না। বিরোধ করার জায়গা নেই তো। যারা বিরোধ, যেরকম ধরুন শুভেন্দু অধিকারীর কি কোনো বিরোধ ছিল নাকি? মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারী বলতে পারবে দিদি এই করেছে বলে আমি দল ছাড়লাম? সিবিআই ভয়ে চলে গেছে অন্য দলে, সিবিআইয়ের কাছে, নইলে সিবিআইয়ের কাছে অ্যারেস্ট হতে হবে এই ভয়ে বিজেপিতে চলে গেছে। মমতা ব্যানার্জি এমন ভাবে প্রত্যেকের সাথে ব্যবহার করেন, এমন ভালোবাসেন, এমন হৃদয়ের উপলব্ধি তার, সেখানে কারোর সাথে তার বিরোধ হওয়ার কোনো সুযোগ নেই। আমায় বকতেই পারেন, আমি তার জুনিয়র, আমায় বকতেই পারে। আবার এরকমও হতে পারে যে আমি যদি কোনো একটা কথা বলি, দিদি তুমি শোনো না, এটা দিদি দেখো না, তো ওনার মতো এরকম মন দিয়ে শুনে সেটার ব্যাপারে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া, এটা মমতা ব্যানার্জির অল্টারনেটিভ কেউ নেই, আগামী 10 বছরে কেউ নেই। কিন্তু এই যে বিষয়টা সামনে আসছে, এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং দলের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী হিসেবে আপনার মনে হয় না যে এটা জনমানুষের একটা ভুল প্রভাব ফেলছে? দেখুন, এটা তো সাংবাদিকদের একটা স্ক্রিপ্ট। কাউন্টার ন্যারেটিভ কোথায়? না না, আমি বলছি এটা সাংবাদিকদের একটা স্ক্রিপ্ট। না না, এবং সাংবাদিকদের স্ক্রিপ্ট, তার কাউন্টার ন্যারেটিভটা দলের পক্ষ থেকে কোথায়? না না, কাউন্টার ন্যারেটিভ করার দরকার নেই তো। কারণ যেখানে কোনো ব্যাপারই নেই সেটা দিয়ে আমি কাউন্টার ন্যারেটিভ করতে যাবো কেন? আপনি দেখতে থাকুন না, আমার দলটা তো 2026-এ লড়বে, মমতা ব্যানার্জি তো আবার 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং মমতা ব্যানার্জির সেই লড়াইয়ে প্রধান সেনাপতি হিসেবে যিনি বাংলা ঘুরে বেড়াবেন তার নাম অভিষেক ব্যানার্জি, দেখে নেবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিসেন্টলি আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের মঞ্চে বক্তব্য বা টেলিভিশনে বক্তব্য দেখছি, একটা লব্জ খুব বহুল প্রচলিত হয়েছিল বাংলার রাজনীতিতে প্রায় 2023 থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। এখনো বলি এটা আমি শেষ করি, এই লব্জটা যারা বলতেন তাদের মধ্যে অনেকেই আজকাল আর সেই লব্জটা ব্যবহার করতে শোনা যায়। আমি রিসেন্টলি আপনাকে দেখলাম একটি মঞ্চে দাঁড়িয়ে, আপনি সেখান থেকে অন ক্যামেরা এবং প্রচুর মানুষ, কয়েক হাজার মানুষের সামনে দাঁড়িয়ে আপনি বললেন যে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে লোক। এই বাকিরা চুপ করে যাচ্ছে না, সেটা আমি বলতে পারবো, আমি জানি না, হয়তো চুপ করে যাচ্ছে, না না চুপ করে যাচ্ছে বলা ভুল। সেদিনও ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেসের যে আলাপচারিতা সম্মেলন ছিল সেখানেও চন্দ্রিমা ভট্টাচার্য বলেছে। আচ্ছা, এগুলো হয়তো কোন একটা জায়গায় কেউ মিস করে যেতে পারে। আচ্ছা, আপনি বলুন না, আফটার মমতা ব্যানার্জি তৃণমূলের কে নেতা হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত।
কে নেতা হবে? রাজনীতি সম্ভাবনা, আমি বলছি কে নেতা হবে, এটা তো মানুষ ঠিক করবে, দিদি ঠিক করবে। তা মানুষ যাকে গ্রহণ করবে সেই তো নেতা হবে। আমাদের অন্য কোনো ব্যাপার না। মমতা ব্যানার্জি নেত্রী, মমতা ব্যানার্জি মাথার উপরে, মমতা ব্যানার্জি যাকে দায়িত্ব দেবেন তিনি দায়িত্ব পালন করবেন। কমার্সের ছাত্র ছিলেন, 100 ব্যালেন্স শিট খুব ভালো না, ব্যালেন্স শিট ভালো করতে পারতাম কিনা আমি জানি না। আমি অ্যাকাউন্টসের ছাত্র ছিলাম, আমি এটুকু বলতে পারি। আমি 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 দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি যতদিন বেঁচে থাকবো আমার শেষ নিঃশ্বাস অবধি আমি মমতা ব্যানার্জির সাথে থাকবো। আমি মমতা ব্যানার্জির হাতে তৈরি করা একটা রাজনৈতিক ছেলে। আমি মমতা ব্যানার্জির সাথে আজ থেকে নয়, একদম প্রথম দিন থেকে আছি। কংগ্রেসের যখন সব বড় বড় নেতা প্রণব মুখার্জি, বরকত গনি খান চৌধুরী, প্রিয়রঞ্জন দাসমুন্সী, সৌমেন মিত্র, সুব্রত মুখার্জি, আমি জীবনে কোনোদিন কোনো দাদার সাথে দল করি। এই যে এতগুলো নাম বললাম, তারা অনেকে হয়তো আমাকে পরবর্তীকালে চিনেছেন আমি এমএলএ হওয়ার পর, তারা কেউ আমাকে চিন্তা নেন না, কারণ আমি কারোর ঘরে যাইনি। আমি প্রথম দিন থেকে মমতা ব্যানার্জি, আজ অব্দি মমতা ব্যানার্জি। যেদিন মরবো সেদিন মমতা ব্যানার্জির নামটা নিয়ে মরবো। আচ্ছা, এইখানে আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে, আমি আলাদা আলাদা করে করি। এক, আপনি যে নামগুলো বললেন তারা অনেকেই কংগ্রেসী রাজনীতি থেকে আসা, মানে তখন তো কংগ্রেসই ছিল। কংগ্রেসী রাজনীতি ঘরানার বা জাতীয়তাবাদী রাজনীতি ঘরানার একটা ট্রেন্ড আছে যে রিটায়ারমেন্ট তারা নেন না, এবং এটাও একটা বিতর্কের বিষয় যে রিটায়ারমেন্ট সবার হয়, রাজনীতিবিদদের কোনো রিটায়ারমেন্টের বয়স নেই। কিছু এক্সেপশন অবশ্যই আছে, আপনি এক্ষুনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, আমি তার সাথে আরো বেশ কিছু নাম অ্যাড করে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী বা বিমান বসু, অবশ্যই তারা এক্সেপশন। কিন্তু মোরাললেসলি আপনি কি বিশ্বাস করেন যে রাজনীতিবিদদের কোনো রিটায়ারমেন্টের বয়স থাকা উচিত অন্যান্য প্রফেশনদের যেরকম আছে সেরকম? না, দেখুন, এটা তার কর্মক্ষমতার উপরে ডিপেন্ড করে। আমি মনে করি না যে, মানে ধরুন একজন সরকারি কর্মচারী, তিনি মাইনে পান বলে তার একটা আছে, তাকে 60 বছর বয়সে রিটায়ার করতে। রাজনীতি যারা করেন তারা কোনো মাইনে পান না। স্বাভাবিকভাবে যিনি মাইনে পান তার রিটায়ারমেন্টের বয়স থাকে, আর যিনি মাইনে পান না, যিনি মানুষকে সার্ভিস দেয়, তার রিটায়ারমেন্টের বয়স থাকে না। যারা এনজিও করে তাদেরকে রিটায়ারমেন্টের সার্ভিস বয়স আছে। রাজনীতি করতে গেলে যদি হি ইজ অ্যাক্টিভ, যদি তার যদি কর্মক্ষমতা থাকে, তাহলে তুমি তাকে কেন রিটায়ার করবে? তার যদি এফেক্ট থাকে, আপনি দেখেন এফিশিয়েন্ট থাকলে সে কাজ করতে যাবে 100 বার। তার যদি এফিশিয়েন্সি থাকে তাহলে আপনি কেন করবেন না? আপনি এটা বলতে পারেন, আমি এটা বিশ্বাস করি, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেন। আপনি যদি দেখেন, তিনি লাস্ট অ্যাসেম্বলিতেও বিধায়কদের মিটিং এ বলেছেন নবীন প্রবীণ একসাথে কাজ করতে হবে। আজকে তিনি নবীনের উত্থান চান বলেই, আপনি বলুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তো এতগুলো লোক ছিল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আসবে? এতগুলো লোক ছিল যাদের মধ্যে অনেকের পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। আমি ওটা বলছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পলিটিক্যাল কোয়ালিটি দেখেছিলেন বলেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে নিয়ে আসা মমতা ব্যানার্জির যে ভুল পদক্ষেপ নয়, সেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যাচুরিটি সেটা প্রমাণ করে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কে বোঝে একমাত্র গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই এক গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের মানসিকতা সবচেয়ে ভালো বোঝে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে পারবেন না, তারা মমতা ব্যানার্জির রাজনীতিও বুঝতে পারবেন। আপনি 80 দশক থেকে রাজনীতি করছেন, মোটামুটি সক্রিয় রাজনীতি। ধরুন আপনি যে সময় ছাত্র রাজনীতি করেছেন, পরবর্তীকালে আপনি ছাত্র রাজনীতি দেখেছেন, বামপন্থী রাজনীতিও দেখেছেন, মানে বামপন্থী ঘরানার ছাত্র রাজনীতিও দেখেছেন, জাতীয়তাবাদী ছাত্র রাজনীতিও দেখেছেন। আজকের যে সময় নতুন প্রজন্মের যে রাজনীতি আপনি দেখছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মানে কি মনে হচ্ছে, রাজনীতিতে মেধার চর্চার জায়গাটা সেটা বাড়ছে না কমছে? মেধার চর্চার জায়গাটা আছে না নেই? কারণ আমার এই প্রশ্নটা করার কিছু স্পেসিফিক রিজন আছে। আমি বলি, আমি কিছু মানুষকে অবজার্ভ করেছি। ধরুন আপনি যেরকম প্রায় একদম সাধারণ মানুষের মতো বলে না দিলে হয়তো যদি এই মুহূর্তে
অন্যান্য কোনো স্টেট থেকে একজন মানুষ এলেন, সে হয়তো দেখে আপনাকে বুঝতেও পারবেন না যে আপনি একজন সাংসদ। আপনার হাতে 4 আঙুলে 4টে আংটি নেই, আপনার পায়ে কোনো সাদা জুতো নেই, আপনার কোনো গলায় মোটা সোনার চেন নেই, রেব্যানের সানগ্লাস নেই। আপনাকে দেখে বোঝা যাবে না যে আপনি কোনো নেতা, আপনি একজন সাংসদ, ভারতবর্ষের লোকসভার একজন সদস্য। অথচ আজকের তারিখে দাঁড়িয়ে এমন অনেকে যারা রাজনীতি করছেন বা ছাত্র রাজনীতি করছেন, ইভেন আমি বলছি তারা রাজ্য স্তরে ছাত্র রাজনীতি করছে তাও নয়, হয়তো কোনো একটি কলেজের নেতা বা কোনো একটি ইউনিভার্সিটির ইউনিটের নেতা, তাদের যে বৈভবের প্রদর্শন, তার উল্টো দিকে পার্থ ভৌমিক যে ব্যক্তি, যিনি একজন সাংসদ, এতদিন রাজ্যের মন্ত্রী ছিলেন, আমি যতদূর জানি আপনার মেয়ে নিজে সেন্ট জেভিয়ার্স কলেজে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে, ভীষণ সাধারণ মানুষের মতো। আপনি আচরি ধর্ম পরের শেখাও। পার্থ ভৌমিক এই রাজনীতিটাকে, এই বা আজকের এই রাজনীতির যে ছেলেদের যারা এই বৈভবের প্রদর্শন করে, তাদেরকে কি ভাবে? আমি তো মমতা ব্যানার্জির সাথে রাজনীতি করেছি, আমি বড় হয়েছি মমতা ব্যানার্জিকে দেখে। অতএব আমার মধ্যে পুরোটাই মমতা ব্যানার্জির যে মন্ত্র সেটা সংক্রামিত হয়েছে। আপনি আমাকে আজকে যেটা দেখছেন, এই পুরো শিক্ষাটা আমি মমতা ব্যানার্জির থেকে পেয়েছি। মমতা ব্যানার্জির লাইফস্টাইল তো আপনারা দেখেছেন। তাহলে আমি তার দলের লোক হয়ে, তার সৈনিক হয়ে আমি অন্য ধরনের আচরণ করবো কি করবো? আর যাদের কথা আপনি বলছেন, আমি জানি না তারা সংখ্যায় কত, কিন্তু আমি মনে করি যে এরা রাজনীতিতে বেশি দূর যেতে পারবে। যাদের রাজনীতিতে ডেডিকেশন নেই, যারা শুধুমাত্র পাওয়ার জন্য রাজনীতি করে, তাদের রাজনীতি বেশি দূর অব্দি যেতে পারবে না, একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন তারা রাজনীতিতে এস্টাবলিশড হতে পারবে না। হয়তো ফ্লুকে একটা কিছু হয়ে যেতে পারে, কিন্তু সেটা লংজিভিটি থাকবে না, সেটা বন্ধ হয়ে যাবে। একটা মানুষ কিরকম সেটা মানুষ বিচার করে, মানুষ দেখে। আমি যতই মাটিতে চোখ ঢুকিয়ে থাকি না কেন, মাথা ঢুকিয়ে থাকি না কেন, আমি যদি ভাবি আমায় কেউ দেখতে পাচ্ছে না, সেটা তো ভুল। একটা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অণুবীক্ষণ যন্ত্রের, মানুষের অণুবীক্ষণ যন্ত্র মানে চোখের সামনে থাকে। অতএব স্বাভাবিকভাবে আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্বের এটা উচিত যে সেটাকে মান্যতা দেওয়া। মমতা ব্যানার্জির যে লাইফস্টাইল, মমতা ব্যানার্জির যে আবেগ, মমতা ব্যানার্জির যে কর্মীদের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, সেটাকে সম্মান দেওয়া উচিত। আপনি ধরুন রামকৃষ্ণ মিশনের ছাত্র, রামকৃষ্ণ মিশনের শিক্ষা আপনার একজন ব্যক্তি বা মানুষ হিসেবে পার্থ ভৌমিক হয়ে উঠতে কতটা সাহায্য করেছে? 100%। মানে মহারাজদের করা অনুশাসন 100%। ছোটবেলাতেই যেটা শিখেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই চিকিৎসা, কিংবা রামকৃষ্ণ দেবের যত মত তত পথ, এবং পরবর্তীকালে মমতা ব্যানার্জির সাথে রাজনীতিতে এসে সেই কথাগুলোরই পুনরাবৃত্তি, সেটা মস্তিষ্কে কষে কষে ঢুকে গেছে। আমি সেখান থেকে বেরোবো কি করে? তাই 2019-এর পর যখন সারা ব্যারাকপুর জুড়ে তৃণমূলের নেতারা বিজেপিতে চলে গেলেন, আমি তো সেই সাম্প্রদায়িক রাজনীতির সাথে হাত মেলাতে পারি না। আমি তো হাত মেলাই না, কারণ আমার মাথায় তো মমতা ব্যানার্জি ঘুরছে। নতুন টিম তৈরি এবং সব এই যে দেখুন না, আপনি বলছেন তো মমতা ব্যানার্জি নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, আমি স্টিল নাও রিপিট করছি, কত নতুন ছেলে এসছে দলে বলুন। আজকে আমরা দেবাংশুর মতো একটা ছেলেকে পেয়েছি, আমরা তৃণানপুরকে পেয়েছি, ওখানে কোহিনুর আছে, প্রচুর ছেলে আছে যারা সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন জায়গায় অনেক স্টুডেন্ট লিডার, অনেক যুব নেতা যারা তৈরি হয়েছে, যাদের স্বচ্ছতা মারাত্মক। দেখুন, আমাদের নির্বাচনে জিততে হয় মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে। ও আপনি যাই বলুন, অনেকে আপনাকে কি বলবো, মানে অনেক কথা বলতে পারে। আমাকে যদি কেউ এসে বলে দাদা আপনি ছিলেন বলেই ব্যারাকপুর জিতেছে, ভুল। আমার পিছনে মমতা ব্যানার্জির ছবিটা না থাকলে আমি মরে গেলেও জিততে পারবো, কেউ জিততে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির ছবিটাই আসুন, এবং মমতা ব্যানার্জির ছবির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমি বলবো যে ইলেকশন মেশিনারি কিংবা তার পরামর্শ, যেইভাবে এটা করো এটা করো, এটা অত্যন্ত জরুরি। এটা অত্যন্ত জরুরি, কারণ এই যে টাইম টু টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায় মনিটরিং করে। দেখুন, দিদি হচ্ছে এখন প্রশাসন চালায়, দিদি এখন প্রশাসন চালায়,
এই যে দিদি প্রশাসন চালায়, দিদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা না শুধু প্রশাসন নিয়ে চিন্তা করে, তার বাইরেও দিদি সংগঠনের ব্যাপারে মাথা গলায়। এবং দিদি মাথা গলায় বলেই আমাদের সংগঠনটা দেখুন ইনট্যাক্ট আছে। এই যে দিদি বলে না নবীন প্রবীণের সমন্বয়, সেদিনও বলেছে এইটা অত্যন্ত জরুরি। প্রবীণদের সম্মান করব, নবীনদের কাজে এগিয়ে দেবো। এখানে একটা খুব জরুরি প্রশ্ন আছে যে শিক্ষিত জেনারেশন, একদম যেটা যদি আমরা দেখি একদম এডুকেটেড জেনারেশন, তাদের কত শতাংশ আজকের সক্রিয় রাজনীতিতে আসছে? ধরুন আপনি যে সময় কলকাতা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন একজন রামকৃষ্ণ মিশনের ছাত্র হয়ে, আজকের তারিখে দাঁড়িয়ে ধরুন আপনার মেয়ে যিনি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে গ্রাজুয়েশন করছেন, তারা বা তাদের সহপাঠীরা ওই যে মেধার চর্চা যেখানে হয়, যারা মেধাবী, আমরা একদম কোটানকোট যদি বলি যে মেধাবী মেধাবী ছেলে মেয়েরা কতটুকু রাজনীতিতে আসছে? না, এটা শুরু হয়েছে সিপিএম এর 90 সালে, যখন কলেজে কলেজে ছাত্র নির্বাচনটা বন্ধ হয়ে গেল। ছাত্র নির্বাচনটা যখন এই যে কলেজ দখল হয়ে গেল, আগে কি হতো আমরা যখন ছাত্র পরিষদ করতাম তখন কলেজ ডায়াসিকের একটা ব্যাপার ছিল, অর্থাৎ মেধার একটা চর্চা ছিল। আমরা ওখানে বসে যুক্তি তৈরি করতাম কিভাবে এসএফআই কে কাউন্টার করবো, এসএফআই ও যুক্তি তৈরি করতো কিভাবে ছাত্র পরিষদকে কাউন্টার করবো। অতএব স্বাভাবিকভাবে সেই চর্চাটা, রাজনৈতিক চর্চাটা, এবং তখন অনেক ভালো ভালো ছেলে যারা এই চর্চায় অংশগ্রহণ করেছে। এখন তো বামপন্থী রাজনীতিতেও থেকেও কিন্তু অনেক ভালো ভালো ছেলে উঠে এসেছে, বলছি তো। এবং এর ফলে কি হলো, এই যে চর্চাটা বন্ধ হয়ে গেল, তারপরে ছাত্র জায়গাটা মানে একটা কলেজ দখল, একটা ইউনিভার্সিটি দখল, এই করতে গিয়ে যখন সিপিএম দখলের রাজনীতি চালু করে দিল, এই যে দীর্ঘ 20টা বছর সিপিএম 90 সাল থেকে 2011 অবধি করলো, তার তো একটা প্রভাব বাংলার রাজনীতিতে হয়েছে। আপনি দেখুন, মানে আমি কেন এটা বলতে চাইছি, এই যে 20 বছরের একটা ধারাবাহিক অবক্ষয়, তার একটা কন্টিনিউয়েশন তো থাকবেই। এবং এই যে কলেজ দখল করে ওই 11 সালের পর, ওই প্রবণতাটা আমাদের যারা ছাত্র পরিষদের রাজনীতি করতো তাদের মধ্যে, তারা ওইরকম ভাবে কলেজ দখল করতে লাগলো। এই যে গন্ডগোল হলো, তখন দিদি বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীর পরামর্শে কলেজের ইলেকশন গুলো বন্ধ করে দিলেন, যাতে কোনো ছাত্রছাত্রীর ক্ষতি না হয়। কিন্তু আমি মনে করি এই যে, এবং এটা দিদি নিজেও ফিল করেন, যেহেতু দিদি নিজেও ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে, যে কলেজ নির্বাচন হওয়া দরকার, কিন্তু সেটা দখলের রাজনীতি নয়। দিদি মনে করেন যে প্রপার ইলেকশন হয়ে কলেজের যারা ভালো, যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করবে, তারা উঠে আসুক। আমার প্রশ্নটা খুব পরিষ্কার যে একটা সময় যে মেধার চর্চা ছিল রাজনীতিতে, যে মেধার চর্চা, সেই মেধার চর্চা থেকে মানে শুধু পশ্চিমবঙ্গে না, ওভারঅল কি কমেছে? 100% কমেছে, 100% কমেছে। এটা তো অবক্ষয়। দেখুন আপনি, অবক্ষয় তো সব ক্ষেত্রে হয়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সমস্ত ক্ষেত্রে, সাহিত্যে বলুন, সিনেমায় বলুন, নাটকে বলুন, সমস্ত জীবনের সমস্ত ক্ষেত্রে অবক্ষয় রয়েছে। আমাদের আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন নিউক্লিয়ার ফ্যামিলি। আগে যেরকম ভাবে পাড়ার লোকেরা সব ঝাঁপিয়ে পড়তো কারোর বিপদে, এখন তো কোনো বিপদ আসলে আপনাকে মানে ডাইরেক্টলি নার্সিংহোমে কন্ট্যাক্ট করে লোক পাঠাতে হয়। অসুস্থ রোগীকে হসপিটালে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায় না। এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই, পাড়াগত কালচারটারও তো অবক্ষয় হয়েছে। আপনি নিজে একজন সাংস্কৃতিক, এবং ধরুন আরজিকর ঘটনা যখন ঘটলো, তখন আমরা দেখলাম একটা বড় অংশের সংস্কৃতি কর্মীরা রাস্তায় নামলেন। তারা বিচারের দাবিতে যেমন নেমেছেন, কিছু কিছু সংস্কৃতি কর্মীরা, আর্টিস্টরা সরাসরি আপনাদের সরকারের বিরোধিতা করতেও নেমেছে। তাদের অনেকেই হয়তো আপনার কলিগ, থিয়েটারে আপনার কলিগ, বা সিনেমাতে আপনি তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। প্রতিবাদ করার অধিকার তো সবার আছে আমার মনে হয়, আমরা একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে। কিন্তু আপনার দলের বেশ কিছু মানুষ সরাসরি বয়কট ফতোয়া দিলেন, যে বয়কট ফতোয়াটা কি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির সঙ্গে যায়? আমি এখনো ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিবাদ করার অধিকার প্রত্যেকের আছে। এবার প্রতিবাদ, আমার যেটা মনে হয়েছে, বেশিরভাগ মানুষ ওই মেয়েটির নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।
আপনিও জানিয়েছেন, আমিও জানিয়েছি, সবাই জানি। আমি বলছি বেশিরভাগ মানুষ, ইভিন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পা এগিয়ে বলেছিলেন রাস্তায় নেমে মিছিল করে আমি দোষীদের ফাঁসি চাই, এবং আজকেও কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট এক, আমি দোষীদের ফাঁসি চাই। এবং তার জন্যই তিনি বিধানসভায় অপরাজিত বিল পাশ করেছিলেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় যখন দোষীর শাস্তি চাইছেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকারান্তরে তো এটা বলে দিয়েছেন যে তোমরা যারা আন্দোলন করেছো তাদের প্রতি আমার কোনো রাগ নেই, আমিও তোমাদের সঙ্গে সমব্যথী, আমিও চাই দোষীরা শাস্তি পাক। কিন্তু এই কাণ্ডকে কেন্দ্র করে যারা রাজনীতি করার চেষ্টা করেছেন, যারা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে মমতা ব্যানার্জির জন্যই তিলোত্তমা খুন হচ্ছে, অতি অবশ্যই আমরা তার বিরোধিতা করেছি। আমি তিলোত্তমার হত্যাকারীদের ফাঁসির পক্ষে, কিন্তু দয়া করে তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করো না, আমরা এই কথাটা বলতে চেয়েছি। কারণ যারা তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিল বাংলার বুকে, তারা ভুলে গিয়েছিল তাদের আমলেই অনিতা দেওয়ালকে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাদের আমলেই তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাদের আমলেই ধানতলায় বাস থেকে নেমে মহিলাদের নৃশংসভাবে অত্যাচার করা হয়েছিল। যারা এই ধরনের ঘটনা নিজেরা সংগঠিত করেছিল, তাদের আমলে তাদের ক্যাডাররা সেখানে দাঁড়িয়ে তারা তিলোত্তমার সময় বাল্মীকি মুনি হয়ে যাবে, আর যে মমতা ব্যানার্জি ফাঁসির দাবি চাইছেন তার বিরোধিতা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে করবে, আমরা তার বিরোধিতা করেছি। এবং সেই জায়গা থেকে কারুর কারুর মনে হয়েছে বয়কট করা উচিত। আবার আমার নেতা আবার যেরকম আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন না, ওটা ওদের গণতান্ত্রিক অধিকার, বয়কট করা উচিত না। একটা দলে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনার সাথে আমার মতান্তর থাকতেই পারে, এটা গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম, প্রত্যেকের বলার অধিকার আছে। আমি আমার মতো আপনার স্ট্যান্ড, আমার স্ট্যান্ড তো পরিষ্কার, আপনি বয়কটের পক্ষে নন। আমি কোনো সময়, আমি যখন দল করি, আমার দল যা নির্দেশ দেবে আমি তাকে মান্যতা দিতে বাধ্য। আমার সুপ্রিমো মমতা ব্যানার্জি যদি আমাকে কোনোদিন বলতেন তুই বয়কট কর, আমি করতাম। আমাকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন তুমি বয়কট কর, আমি করতাম। আমাকে যদি সুব্রত বক্সী বলতেন তুই বয়কট কর, আমি করতাম। আপাতত এরকম কোনো নির্দেশিকা নেই। আমাকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিংবা সুব্রত বক্সী আমাকে এই ধরনের কথা কেউ বলেনি আগে। আপনি যখন কোন ধরনের এরকম, অতএব আমি এই বিতর্কের মধ্যে নেই না, আমাকে তো বলেনি এর আগে যে তুই বয়কট কর, অতএব আমি এই বিতর্কের মধ্যে নেই। এবার কারুর কোনো ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তো সে বলেছে। বলছি যে সিবিআই ইডিকে আপনি নাকি খুব ভালো ম্যানেজ করে ফেলেছেন, কারণ শুভেন্দু অধিকারী বলেছিল যে 2 মাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ঢুকিয়ে দেবো। শুভেন্দু অধিকারী এই একটা কেসে ফেল করেছে, মানে অনেকগুলো কেসই ফেল করেছেন। আমার বাড়িতে তো আমাকে ম্যানেজ করে ফেলেছেন সিবিআই ইডি। আপনি সমস্ত জায়গায় ওই 2 মাসের পর বোধহয় 2 বছর কেটে গেছে। 2 বছর, হ্যাঁ 22 থেকে এটা 25, 3 বছর। হ্যাঁ, কিছু উপায় নেই তো। আচ্ছা, ও আমার সমস্ত কিছু ঘেটে ফেললেও আমার কিছু পাবে না, ওর এটা নিজেও জানে। ওই জন্য এখন এসে বলে ভোট পরবর্তী হিংসায় ঢোকাবো। ভোট পরবর্তী হিংসার মামলা 2021 সালে হয়েছে, 2021 সালে 4 বছর হয়ে গেছে, তো পাবে কোথায়? আমার নামে কেউ, আমি যদি জীবনে একটা পিঁপড়ে মারতাম তাহলে তো আমার নামে অভিযোগ পেত। আমি তো জীবনে একটা পিঁপড়েকেও টিপে মারিনি। এই যে সিপিএম 2011 সালে যখন ক্ষমতা থেকে চলে গেল, দিদি বললো রবীন্দ্রসঙ্গীত শোনো, আমি প্রত্যেক সিপিএম এর নেতাকে ফোন করে বলেছিলাম কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। একজন চরম অত্যাচারী সিপিএম এর নেতা ছিল সন্তোষ ব্যানার্জি, পলাশি মাঝিপাড়া। আমি তার বাড়িতে মোটরসাইকেল নিয়ে গিয়ে বলেছিলাম তার বউকে, আপনার স্বামীকে বাড়িতে আসতে বলুন, আমি দায়িত্ব নিচ্ছি, কিছু হবে না। 2021-এ বিধানসভা নির্বাচনের পর সব বিজেপি নেতার বাড়িতে গিয়ে বলেছিলাম কোনো চিন্তা নেই, আমি আছি, তোদের কিচ্ছু হবে না। লোকাল সিপিএম বিজেপির নেতারা জানে যে পার্থ ভৌমিক থাকলে, মমতা ব্যানার্জির এই সৈনিকটা নৈহাটিতে থাকলে আমরা সুরক্ষিত, আমাদের বাঁচানোর জন্য শুভেন্দু কিংবা অর্জুন সিংকে লাগবে। আপনি বলেছিলেন যে গুন্ডারাজ বন্ধ, এবং আপনার এটা দাবি ছিল, আপনার মেন ম্যানিফেস্টোতে এটাই ছিল যে গুন্ডারাজ বন্ধ হবে। এটা বিরোধীদের দাবি যে আপনি সাংসদ হওয়ার পর গুন্ডারাজ বন্ধ হওয়ার পরিবর্তে মার্ডার তো বেড়েইছে, খুন বেড়েছে,
প্রচুর অস্ত্র এসছে এবং তার জন্য বাধ্য হয়ে সিপিকে পর্যন্ত বদলাতে হয়েছে। নট অনলি দ্যাট, এই 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 লোকসভায় বা এই শিল্পাঞ্চল জুড়ে একটা অশান্তির বাতাবরণ লেগেই রয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন 2024-এর লোকসভা নির্বাচনে এই দাবি প্রথম তুলেছিলেন ব্যারাকপুরের সংস্কৃতি জগতের মানুষেরা। চন্দন সেন তার নেতৃত্ব দিয়েছিলেন। চন্দন সেন তার নেতৃত্ব দিয়েছিলেন। চন্দন সেন তৃণমূল করেন, সুপ্রিয় দত্তরা তৃণমূল করেন, ঠিক আছে? এটা সাধারণ মানুষের দাবি ছিল। আমি সেই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়েছি এবং আমি এখনো বলছি ব্যারাকপুরের গুন্ডারাজ, ব্যারাকপুরে যে নামে পরিচিত ব্যারাকপুর মানেই গুন্ডা, ব্যারাকপুর মানেই গুন্ডারাজ, এটাকে আমার প্রিয়টার মধ্যে আমি শেষ করব। প্রদীপ নেভার আগে দপদপ করে 100 বার আপনি দেখুন না, ব্যারাকপুরে ক্রাইম হচ্ছিল, বন্ধ হয়ে গেছে, অ্যারেস্ট হয়েছে। আজ অব্দি সুবোধ সিংকে কেউ অ্যারেস্ট করতে পারেনি। এই প্রথম সুবোধ সিং অ্যারেস্ট হলো ব্যারাকপুরে ঘটনাটার পর। আপনি দেখুন টিটাগড়ে একটা গন্ডগোল হওয়ার পরে লাস্ট 8 মাস কোনো গন্ডগোল নেই। আপনি লক্ষ্য করে দেখুন নোয়াপাড়ায় কোনো গন্ডগোল নেই। গন্ডগোলটা আছে কোথায়? ভাটপাড়ায় একটা ঘটনা ঘটেছে আর গৌরীপুরে একটা ঘটনা অর্জুন সিং ঘটাল। এখানকার নৈহাটির প্রত্যেকটা মানুষ জানে এই যে রাজেশ বলে ছেলেটা, সে অর্জুন সিং এর ঘনিষ্ঠ সহযোগী এবং রাউডি এলিমেন্টস ক্রিমিনাল, এবং একে পাওয়া গেছে অর্জুনের ডেরা বালিয়া থেকে। এদের পাওয়া গেছে অর্জুন সিং এর ডেরা বালিয়া থেকে। অর্জুন সিং চাইছে কিভাবে ব্যারাকপুরকে এইটাতে রাখা যায় যে এখানে গুন্ডামি চলছে, কারণ ও গুন্ডামি করেই মানুষকে ভয় পাইয়ে রাখছে, যাতে ওর সবাই দাসত্ব করে সেটার চেষ্টা করছে। আমি সেই জায়গা থেকে ব্যারাকপুরকে বার করতে চাইছি এবং আমার ধারণা ব্যারাকপুরের মানুষ আমাকে এই সাবজেক্টে সমর্থন করছে। অবশ্যই আপনাকে সমর্থন। এবং আপনি দেখুন এটাকে দেখুন, এটাকে করার জন্য যেগুলো প্রশাসনিক ব্যবস্থা সেগুলো নেওয়ার চেষ্টা করছি আমরা। ভাটপাড়ায় পুরো সিসি ক্যামেরা লেগে গেছে, এরপরে টিটাগড়ে সিসি ক্যামেরা লেগে যাবে, হাজিনগরে লাগবে, গৌরপুর অলরেডি সিসি ক্যামেরা লেগে গেছে। সিসি ক্যামেরা ছিল বলেই তো যারা খুন করছে তারা শনাক্ত হয়েছে। সমস্ত জায়গায় সিসি ক্যামেরা দেখুন, কেউ একটা এসে গুলি করে খুন করে দিলে এটা আমি আটকাতে পারবো না, কিন্তু খুনই বাঁচবে না এই ব্যবস্থা নিশ্চয়ই ভাবে আমি করবো। মানে যে খুন করতে আসবে সেটা জেনেই তাকে আসতে হবে যে আমি বাঁচবো না। এটা মমতা ব্যানার্জির রাজত্ব, আমি শাস্তি পাবো। আপনার ভালো বন্ধু কে? শুভেন্দু না অর্জুন সিং? মানে ধরুন আপনাকে আজকে সন্ধ্যেবেলা বলা হলো যে আপনি একটা ক্যাফেতে যাবেন, একসাথে বসে চা খাবেন, একটু আড্ডা মারবেন, একটু গান বাজনা করবেন, ভালো গান শুনবেন, কাকে নিয়ে যাবেন? শুভেন্দু অধিকারীকে নিয়ে যাবেন না অর্জুন সিংকে নিয়ে যাবেন? সত্যি কথা বলুন, এদের দুজনের কারোর সাথে সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, অতএব স্বাভাবিক ভাবে ভালো বন্ধু না। আমি বলছি এদের সাথে বরঞ্চ বিজেপির শঙ্করের সাথে আমার আড্ডা জমতে পারে, কারণ ওর মধ্যে কিছু পড়াশোনা আছে। ইভেন দিলীপ ঘোষের সাথে আমার আড্ডা হতে পারে, কারণ দিলীপ দার অনেক গল্প আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কিন্তু এই যে দুজনের নাম আপনি বললেন, এদের কারোর সাথে কালচারের কোনো সম্পর্ক নেই, অতএব স্বাভাবিকভাবে ওদের সাথে 1 সেকেন্ডের পরে 2 মিনিট আর কথা বলা যাবে না, কারণ টপিক ওরা অন্য রাস্তায় চলে যাবে। না, আমি বলতে চাইছি যে ভালো বন্ধু কে? তাহলে বন্ধু হিসেবে কে? শুভেন্দু না অর্জুন? না, অর্জুন কোনো, মানে আমি আপনাকে বলি, অর্জুনের যে রাজনীতির পথ আর আমার যে রাজনীতির পথ পুরোটাই আলাদা। একসময় তো একসাথে ছিলেন। না না, সে তো পার্টি করতে গেলে একসাথে ছিল, কিন্তু রাজনীতির পথটা আলাদা। আমি কোনোদিনই, আপনি দেখবেন ও বরাবরই মাসলের উপরে জোর দিয়েছে, আর আমি বরাবরই মেধার উপরে জোর দিয়েছি। যার জন্য আপনি দেখবেন যখন ও ক্ষমতায় ছিল তখন বেশিরভাগ যারা মাসুলম্যান তাদের ক্ষমতায় এনেছে। আবার আমাকে যখন দিদি দল দেখতে বলেছে তখন যাদের মেধা আছে আমি তাদের প্রতিষ্ঠিত করেছি। আজকে তো 21 সালে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ব্যারাকপুরের মানুষ মমতা ব্যানার্জির পক্ষে রায় দিয়েছে। আমি আগে আপনাকে একটা ভিডিও দেখাই, তারপর আমি দর্শকদের দেখাবো, তারপর প্রশ্নটা করবো। ওই যে বল ডাক্তার না মনোহর, তারপরে এরা अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। गजब बेइज्जती है। সবথেকে বেসিক জিনিস ট্রোলিং। কিন্তু আমাকে নিয়ে প্রচুর হয়। কেমন লাগে ট্রোল হতে? আমার খারাপ লাগে। আমার তো আমার প্রলয় নিয়ে তিলোত্তমার সময় প্রচুর ট্রোল হয়েছে। আচ্ছা, যারা করছে ট্রোল করতে ভালো লাগে করছে, মানুষ আনন্দ পেলে পাবে, আমার এখানে কিন্তু যায় আসে।
অ্যাকচুয়ালি বিজেপির নেতাদের নাম তো আমার পুরো মুখস্থ থাকে না, আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম, বল না যে ডাক্তার মনোহর কি যেন, বল না। আরে মনীষ শুক্লার বাবার কথা বলছেন? না 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 না, এই যে গৌরীপুরে আচ্ছা। একজন বিজেপি নেতা আছে, আচ্ছা। মানে আমি বলতে চাইছিলাম যে বিজেপির যারা প্রকৃত করে তাদের উপরে কোনোদিন আজ অব্দি অত্যাচার না, হয়নি। আমি ওটা বলছি, আমি রাজনীতি প্রশ্নে যাচ্ছি না, আমি বলছি যে ট্রোলিং না, আমি খুব স্পোর্টিভ, আমি স্পোর্টিভলি, আমি নিজে হাসি, এটা থেকে আমি নিজে হেসেছি ও করে। মানে যখন আমি দেখছিলাম যে আপনি একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন আবার প্রলয়, এবং সেখানে আপনার এই হ্যালো স্যার ক্যারেক্টারটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছে, মানে প্রচুর প্রচুর। আমি হেসেছি, আপনি কেমন লাগে? আমার প্রচন্ড হেসেছি, ইয়ার্কি মেরেছি রাজের সাথে, সোহিনীর সাথে ইয়ার্কি মেরেছি, দেখো এরাই আমাদের পপুলারিটি বাড়িয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি তো ট্রোল হলে পরে ইউ লাভ টু বি ট্রোল 100 বার, যত ট্রোল হবে তত আমার পপুলারিটি বাড়বে, তত আমার প্রচার বাড়বে। অনেকে আবার ট্রোল ট্রোল কেস করে দেয়, আমার কোনো হয় না, আমি আজ অব্দি কোনোদিন কেস করি। আচ্ছা, কোনোদিন কেস করি আমি খুব এনজয় করি। আমি যে বলছি যে আমি অন্যের মতামতকে, তার মতামত জানানোর অধিকার আছে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার একটা জিনিস আছে যে ধরুন আপনি যখন মানে হ্যালো স্যার মানে করালি বাবুর চরিত্রটা অভিনয় করেন, এটা খুব খুব মানে পপুলার একটা ক্যারেক্টার হয়েছিল বাংলা ওয়েব সিরিজ। অবশ্যই তার একটা কোথাও গিয়ে কি খ্যাতির বিড়ম্বনাও এসছে, কারণ মানে আমি এটা দেখেছি বহু মানুষ, আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে ওই দেখ হ্যালো স্যার এরকম করে লাগছে, মানে আপনি তো তার আগে বহু থিয়েটার করেছেন বা টুকটাক কয়েকটা ছবিও করেছেন, কিন্তু হ্যালো স্যার আপনাকে একটা প্রবল জনপ্রিয়তা দিয়েছে। 1, 2 এটা থেকে ট্রোলিং হয়েছে। 3 আমার একটা স্পেসিফিক সিন মনে পড়ছে যেখানে আপনি ওই বলছেন ছিপিউ, হ্যাঁ, তখন অনিমেষ বলছেন আর কি যে আপনি আদৌ চাকরি পেয়েছেন, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো। তো ওই পার্টিকুলার পার্টটা নিয়ে আমি দেখেছি সিপিএম এর বহু লোকজন বলেছে যে এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, তৃণমূলের আমলে যে আসলে মানে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না, তার বাস্তব রূপায়ণ তৃণমূলেরই মন্ত্রী, তখন আপনি সাংসদ হননি, তৃণমূলেরই মন্ত্রী দেখিয়ে দিচ্ছে। ওইটা কেমন, মানে ওইটা নিয়ে কি? আমাকে তখন যারা জিজ্ঞেস করেছে, কিংবা যে কোনো সিপিএম নেতার সাথে আমার দেখা হয়েছে, আমি তাদের বলেছি যেটা করেছো, কেউ যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করে, আমার যে বয়স ছিল, আমি চাকরিটা সিপিএম এর আমলে পেয়েছি, চাকরিটা আমি সিপিএম এর আমলে পেয়েছি, আমি সিপিএম এর আমলের কথা বলেছি, আমাদের আমলের কথা বলি। ঠিক এটা ঠিক। আচ্ছা, আপনি নাকি দেবের সাথে সিনেমার অফার ছেড়ে দিয়েছিলেন? ওই সময় আমার খুব অ্যাকচুয়ালি আমি দিদিকে কথা দিয়েছিলাম যে 24-এর আগে আর কিছু করবো না, নির্বাচনের আগে। আচ্ছা, হ্যাঁ, তখন দিদি সাংবাদিকদের মাঝখানে বলেছিল, না তুই খুব ভালো বলেছিস, সাংবাদিকদেরও বলেছিল আমার পার্থকে খুব ভালো লাগে, পার্থ খুব ভালো অভিনয় করে। তাই বলেছিলাম আমি যাই করি আমি 24-এর আগে আর কিছু করবো। তখন ওই অভিজিৎ বাবু, হ্যাঁ প্রধান অভিজিৎ বাবু আমাকে বলেছিলেন 11 দিন নর্থ বেঙ্গলের শুটিং ছিল, মানে বড় রোল ছিল, 11 দিন শুটিং ছিল নর্থ বেঙ্গলে। আমি অভিজিৎ বাবুকে বলেছিলাম যে আমার দুর্ভাগ্য, আপনার মতো একটা মানুষের পরিচালক, এত বড় পরিচালক, তার হিসেবে আমি করতে পারবো না, এটা আমার দুর্ভাগ্য। ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয় আমাকে ডাকবেন, আমি নিশ্চয়ই দেখবো, কিন্তু 24 অব্দি আমি কিছু করতে পারবো। আপনার ধরুন ওয়েব সিরিজ দেখে এখনো অব্দি এটা মানে খুব কিউরিয়াসিটি থেকে প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়টা আমরা জানি, বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের থেকে পাওয়া মানে ওয়েব সিরিজের অভিনয় থেকে বা ফিল্মের অভিনয় থেকে বেস্ট কমপ্লিমেন্ট কি? দিদি তো সবার সাংবাদিকদের মাঝখানে বলেছে, প্রচুর সাংবাদিক ছিল বিধানসভা, দিদি তো ওপেন বলেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় খালি বলেছে ওই 28শে আগস্টের মঞ্চেই বসবো আমি, ও ওয়েব সিরিজ করছো, হ্যাঁ হ্যালো, আমি তো তোমার থেকে ছুটি নিয়েছিলাম, হ্যালো, তখন হাসতে হাসতে বলছো ছুটি নিয়েছিলে কিন্তু বলোনি যে ওয়েব সিরিজ করতে যাচ্ছে। এবং অভিষেক, আরেকটা বলি, একটা সময় দীনেশ ত্রিবেদী আমাদের সাংসদ ছিলেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন পার্থ নাটক করে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেছিলেন নাটক করাটা কি খারাপ? মানে উনি কি ওটাকে ব্যঙ্গ করে বলেছিলেন? না, মানে পার্থ নাটক করে, মানে দীনেশ দা নাটক, মানে আমি জানি না দীনেশ দা নাটক ফাটক দেখে, আমি জানতাম, তো এরকম ভাবে বলেছিল। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো যে ভালোই তো। এইটা আবার একটা সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে, মানে এই যে আপনি নাটক করেন বা থিয়েটার করেন, সেইটা নিয়ে না, মানে আমি দেখেছি আপনি দীনেশ ত্রিবেদীর কথাটা বললেন, ইনিও আপনার অপরোধ, মানে আপনি বর্তমানে যে পদে আছেন, অর্জুন সিং আগের সেই পদে ছিল, উনিও আমি দেখেছি আপনি নাটক করা নিয়ে ওনারও বোধহয় কিছু প্রবলেম আছে, বলে নাটকবাজ এমপি, আগে বলতো নাটকবাজ মন্ত্রী, নৈহাটিতে এরকম একটা শব্দবন্ধ
উনি ব্যবহার তো করেন। সংস্কৃতি কেন এটা 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 ও সংস্কৃতি বোঝে না ওরা। আচ্ছা। দেখুন, যারা আপনি দেবশঙ্কর হালদার একটা কথা বলেছিল, মোস্ট প্রবাবলি এবিপি আনন্দে আমার একার ইন্টারভিউ ছিল সেটা, আচ্ছা যে হ্যাঁ, যারা হ্যাঁ। বলে যে ও নাটক করে, হুম, আমি এই কথাটা তীব্র প্রতিবাদ জানাই। হুম, মানে এটাকে ব্যঙ্গ করে বলে, নাটক করে বলে, মিথ্যা কথা বলে, হুম, 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 ঠিক আছে? আমি এটা তীব্র প্রতিবাদ জানাই, কারণ এতে যারা নাটকের কর্মী তাদের অপমান করা। হুম, হুম, অ্যাকচুয়ালি যারা পড়াশোনা, যারা শিক্ষিত নয়, হুম, তারা কখনোই বলবে না ও নাটক করে, হুম। ঠিক আছে? আরে যারা ওরা যারা যারা এই সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, যারা ইলিটারেট, হ্যাঁ, তারা এই ধরনের কথা বলে। এবং ও তো ইলিটারেট, অর্জুন সিং, আপনি তো জানেন, 8 পাসও করেছি, আমার সন্দেহ আছে। আচ্ছা, অভিনেতা হিসেবে কিন্তু অর্জুন সিংকে একটা জিনিস বলতে হবে, অর্জুন সিং বোধহয় কোনো ওয়েব সিরিজ জায়গায় নাওয়াটোলায় দেখেছিলেন। মানে আপনি যে সংশ্লিষ্ট গণমাধ্যমটির কথা বললেন, আমি ওই চ্যানেলেরই মনে হয় পুরোটা দেখেওনি, কিন্তু বোধহয় আপনার ক্যারেক্টারটা ছোট ছোট করে কেটে কেটে দেখেছে। ওখানে উনি বলেছিলেন আর কি যে ও তো দেখেছি ঘুষখোর পুলিশের রোল করেছে, এরকম সব বলছে। ও শুনতে পারে কারণ, হ্যাঁ, মানে দেখেন আপনি নিশ্চিত ও এক কনফার্ম ওইসবের মধ্যে নেই। ও বোম, গুলি, বন্দুক, একে মেরে দাও, ওকে মেরে দাও, এর বাইরেও থাকতে পারে। আচ্ছা, অভিনেতা হিসেবে আপনার বেস্ট কমপ্লিমেন্ট কি এখন অবধি? এনএসডি তে যে ফেস্টিভ্যাল হলো ভারত গান মহোৎসব, সেখানে 21 গ্রাম গেছি। 21 গ্রামের শেষে ব্রাত্য আমাকে জড়িয়ে ধরেছিল। আচ্ছা, সেখানে অনেক বড় বড় আর্টিস্ট ছিল, কিন্তু ব্রাত্য ঘোষ আমাকে জড়িয়ে ধরেছিল। আমাকে ফেরারি ফৌজের পর সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বিভাস দা, শঙ্কর চক্রবর্তী, সুপ্রিয় দা, সৌমিত্র দা, সোহিনী, এরকম প্রচুর নাটকের বিদগ্ধ মানুষ, আমার পরিচালক দেবাশিসরা, তারা আমার খুব প্রশংসা করেছে। চিরঞ্জিত দা, চিরঞ্জিত চক্রবর্তী, আমার মা সব থিয়েটার, আমার মার সাথে, মার হাত ধরেই তো আমার প্রথম থিয়েটার দেখা। ছোটবেলা থেকে যে আমি থিয়েটারের ভক্ত, মানে থিয়েটার ভালোবাসি, সেটা তো মাই তো আমায় হাত ধরে। এখনো মা নাটক দেখে এসে রাত্রিবেলা বলে যে হ্যাঁ, এখনো মা আমার সব থিয়েটারে, লাস্ট আনন্দ করেছি, বসন্ত বিলাপ করেছি, মা দেখেছি, মা একাডেমিতে গিয়ে দেখেছি। বলে যে এত এত এখানে কবে আসবে, আমি ওয়েট করবো না, আমি একাডেমি যাবো। আমার মা তো আমার সব। এটা তো খুব বড় একটা কমপ্লিমেন্ট, খুব বড় আশীর্বাদ। আমার 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 সুবিধাটা হচ্ছে আমার পরিবার আমাকে খুব হেল্প করেছে। আমি যখন তৃণমূল ক্ষমতায় আসবে কেউ ভাবতেই পারতো না, দিদি তৃণমূল ভাবার পর আমি তো পার্টির কথায় সাউথ দমদমে 17 দিন টানা থেকেছি, কেশপুরে 17 দিন টানা থেকেছি, প্রচুর বাইরে বাইরে ঘুরেছি। আমার বউ তো স্যাক্রিফাইস করেছে। আমার মেয়ে একটা বয়সে যখন সে ভোরবেলা ঘুম থেকে উঠে ওই ভ্যানে করে স্কুলে যেত, আমি তখন ঘুম থেকে উঠতাম না। আবার সে যখন স্কুল থেকে পড়তো, আমি বাড়ির বাইরে বেরিয়ে যেতাম, রাত্রে যখন ঢুকতাম আমার মেয়ে ঘুমোচ্ছে। আমার মেয়েই আমায় কতদিন অব্দি দেখেনি, আমায় খুব দুঃখ করে পরে বলেছে, আমার ছোটবেলাটায় আমি তোমাকে মিস করেছি। তার মানে আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, প্রত্যেকের স্যাক্রিফাইস আছে। আজকে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা না থাকলে পরিবারের সাপোর্টটা অনেকটা মারাত্মক। এবং মানে আমি খুব করে বলছি যে মানুষ ভাগ্য করে মমতা ব্যানার্জির মতো নেত্রী পায়। মানে আমি খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। মানে এরকম মায়ের মতো আগলে রাখা কাউকে ভাবে, কাউকে ভাবে। এবং আমি মনে করি, আপনি একবার কেঁদেও দিয়েছিলেন আমার মনে আছে। না আমি বলছি যে মমতা ব্যানার্জি হচ্ছে আবেগের শেষ কথা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রেসপেক্ট করি একটাই কারণে, মারাত্মক দূরদৃষ্টি সম্পন্ন নেতা। ও অনেক দূরেরটা দেখতে পায়, এই ক্ষমতাটা মারাত্মক। মানে ও এত কনফিডেন্ট, ওর মানে আমি এটা ওকে দেখেছি। হ্যাঁ,
এটা এই হবে, এটা এই হবে, তুমি এটা এই দেখো। আমার নির্বাচন, আমি অন ক্যামেরা বলছিলাম, আমার নির্বাচনও আমাকে এমন কিছু কিছু কথা বলেছে, এর সাথে গিয়ে দেখা করো, ওর সাথে গিয়ে দেখা করো, এটা তুমি কথা বলে দাও, যেগুলো নির্বাচনে খুব কাজে লাগে। 2019-এর 23শে মে এবং 30শে মে 2019 আপনাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষ অন ক্যামেরা ঝড় করে কাঁদতে দেখেছিল। 30-এ হ্যাঁ আমি বললাম 30শে মে, 23শে মের পর 30শে মে নৈহাটি পৌরসভার সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ। সেইটা কি আপনার জীবনের ওয়ার্স্ট ডে, জীবনের সব থেকে অন্ধকার সময়? ওই সময়টা আপনার অনেক কাছের মানুষরা যাদেরকে আপনি বিশ্বাস করছেন তারা ছেড়ে যাচ্ছে, তারা আপনার বিরুদ্ধে ওপেনলি মিডিয়াতে নানা রকম বয়ান দিচ্ছে, ওই সময় ওইটা আমি, ওই কান্নাটা আমাকে জেদের জন্ম দিয়েছিল। ওই যেদিন আমি কাঁদছিলাম সেদিনই বঙ্কিম কলেজ আমি পুনরুদ্ধার করি। যেদিন আমি কাঁদছিলাম সেদিনই দিদি প্রথম গাড়ি থেকে নেমে কাঠগোলার পার্টি অফিসে নিজে রং করা শুরু করি। আমি সবাইকে ডেকে বললাম যে ঝড় যখন আসে তখন একটু মাথা নিচু করে থাকতে হবে, আমাকে 2 মাস সময় দেয়। এবং আপনি তখন জানেন অটো করে আমি একা নৈহাটিতে প্রচারে বেরিয়েছি, হাজার হাজার বিজেপির গুন্ডারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, আমি ভয় পাইনি জীবনের। আমি প্রচার করে বেরিয়েছি যে মমতা ব্যানার্জি আসছে, আপনারা আসুন। আমার সামনে কাঁচরাপাড়া থেকে শুরু করে গারুলিয়া, নোয়াপাড়ার একটা পোর্শন, শিউলি, মোহনপুরে প্রায় 1000-এর উপর বাড়ি তখন ভাঙচুর, র্যানস্যাক, গাড়ি পুড়িয়ে দেওয়া, ঘর ছাড়া করে দেওয়া, কাউন্সিলরদের বন্দুকের আগায়, বন্দুকের নলের ডগায় সব জয়েন্ট করিয়ে দেওয়া, দিল্লিতে নিয়ে যাওয়া, এগুলো চোখের সামনে দেখেছি। কিন্তু আমি ভেঙে পড়িনি। আমার মাথায় ছিল যে মমতা ব্যানার্জি আছে আমার মাথার উপরে, আর অভিষেক ব্যানার্জির পরামর্শ আমি পাবো, আমি ঘুরে দাঁড়াবো। সেই সময় আমাকে অনেক ছোট হতে হয়েছে, কিন্তু আমি ভেঙে পড়ি। কারণ সিপিএম এর আমলে ওই লড়াইটা তো আমার জানা ছিল, সিপিএম এর আমলে লড়াইটা আমার তো জানা ছিল, আমি তো লড়াই করে বড় হয়েছি। ওই লড়াইটা আমার জানা ছিল বলে এই লড়াইটা লড়তে আমার অসুবিধা হয়। আপনি অমিতাভ বচ্চন না রাজেশ খান্না? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন, ইনফ্যাক্ট আপনি অমিতাভ বচ্চনের রোলে অভিনয় করছেন এখন, আনন্দদেব। অমিতাভ বচ্চনের সঙ্গে যখন আপনি একসাথে দাঁড়িয়ে ছবি তুললেন, ধরুন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, ওই অনুভূতিটা কিরকম ছিল? যে অমিতাভ বচ্চন, যাকে আপনারা হয়তো মফস্বলের সিনেমা হলে দেখেছেন, ছোটবেলায় আপনাদের হিরো, তার সাথে একসাথে দাঁড়িয়ে আছেন, আর আজকে তার অভিনীত একটি চরিত্র আপনি অভিনয় করছেন, কেমন লাগে? তার অভিনীত চরিত্রটা অভিনয় করছে, এটা অন্য পার্ট। আমি তো অমিতাভ বচ্চন হতে পারবো না, কিন্তু অমিতাভ বচ্চনের পাশে দাঁড়িয়ে তো একটা অন্যরকম ফিলিং হয়েছিল। মানে প্র্যাকটিক্যালি তার আগে জয়াদির সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল, কারণ আমার 21-এ নির্বাচনী প্রচারে এসেছিলেন। তখন জয়াদি আমার হয়ে প্রায় 2 ঘন্টা প্রচার করেছিল। আমাকে ডেরেক ওব্রায়ান ফোন করে বলেছিল কোথাও 8 ঘন্টার বেশি থাকছে না, তুমি এমন কি মঞ্চ দিলে যে তোমার ওখানে 2 ঘন্টা থাকলো। আমার মনে আছে ডেরেক দা আমায় ফোন করে বলেছিল। আসলে জয়াদির সাথে আমার তখন প্রচুর সিনেমার গল্প হচ্ছিল, ওই সব ছোটবেলার ওই গল্পগুলো বলছিলাম। জয়াদি তোমার ধনী। অমিতাভ বচ্চনের সিনেমা ব্ল্যাকে টিকিট কিনে দেখেছেন? ব্ল্যাকে মানে আপনার কৈশোরে অমিতাভ বচ্চনের ফার্স্ট কি সিনেমা দেখেছেন? আমি ফার্স্ট সিনেমা দেখেছি অমিতাভ বচ্চনের, ফার্স্ট সিনেমা হচ্ছে হেরাফেরি। আচ্ছা, অমিতাভ বচ্চন, বিনোদ খান্না। না, ফার্স্ট সিনেমা অমিতাভ বচ্চনের আমি দেখি খুন পাসি, ফার্স্ট মাধ্যমিক পরীক্ষার পর। তারপরে হেরাফেরি, তারপরে সব মোটামুটি অমিতাভ বচ্চনের পুরনো সব বই আমার দেয়। আমি অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চন না, মানে ওইটাই বলে দিন, রিশতে মে হাম তোমারে বাপ লাগে। আরে ও তো অনেক ভালো ভালো ডায়লগ।
আনন্দের ওই জায়গাটা, কিংবা ও যখন রিস্তে মে তেরা বাপ লাগতো, ডনের ওইসব ডায়লগ, অ্যাকচুয়ালি অত বছর আগের তো। ওইটা আমার ওইটা আমার অসাধারণ লাগতো, যে তেরা নাম क्या है रे बसंती, শোলে তেরা নাম क्या है রে बसंती। ধরুন কোনোদিন যদি সুযোগ পান, একটা ড্রিম তো থাকে অমিতাভ বচ্চনের সাথে স্ক্রিন শেয়ার করতে, ওরে বাবা, অনেক বড় স্বপ্ন দেখা হয়ে যায়। আমি জানি না, জীবনে শেষ বলে তো কিছু থাকে না। আমাকে যখন প্রথম আমার নাটকের শিক্ষক ব্রাত্য ঘোষ, আমি জীবনে কোনোদিন ভাবিনি আমি পাড়ার নাটকে থিয়েটার করতাম, বছরে একটা বিজয় সম্মেলনী হতো, এইসব করতাম। এরকমই একটা কোনো একটা অনুষ্ঠানে আমি এমএলএ হওয়ার পর ব্রাত্য ঘোষ নৈহাটিতে এসেছি। ইনফ্যাক্ট আমার মনে হয় যে ধরুন এক সময় আপনি একজন থিয়েটার সংগঠক হিসেবে, আয়োজক হিসেবে আপনি দেবশঙ্কর হালদার অভিনীত রুদ্রসঙ্গীত আনছেন, আজকে দেবশঙ্কর হালদার আপনার কো অ্যাক্টর। আমি বলছি রুদ্রসঙ্গীতটা মূলত ওটা ব্রাত্যদার ডিরেকশন ছিল। ওরও একটা বড় ভালো অন্য ঘটনা আছে, সেটা একটা হাসির গল্প। আমরা আনকাটারটাই করি, বাইরের কথা শুনতে। ওটা একটা গল্প হচ্ছে, দীনেশ ত্রিবেদী তখন এমপি হয়েছে। তা দীনেশ ত্রিবেদী বোধহয় ব্রাত্যদাদের সাথে দিল্লিতে কোনো আড্ডা মারছিল। দীনেশ দা আমাকে ফোন করে বললো ব্রাত্য নাটক করতে হবে, তুমি অর্গানাইজ করো। হ্যাঁ, বললাম ঠিক আছে, আপনি বলবেন আমি করে দেবো, কোনো ব্যাপার না। আমি তো তার আগে প্রচুর থিয়েটার অর্গানাইজ করেছি, করে দেবো। ঠিক আছে, তাহলে জুন মাসের ফার্স্ট উইকে তুমি এটা করে দাও, 4-5। ঠিক আছে। তারপরে আর কোনো কথা নেই। ধরুন এটা মার্চ মাসে কথা হয়েছে, এপ্রিল মে কোনো কথা নেই। হঠাৎ মে মাসের শেষে, মানে ধরুন এপ্রিলের 4 তারিখ হওয়ার, হঠাৎ ব্রাত্য বসুর ফোন, আপনাদের ওখানে নাটকটা হচ্ছে তো রুদ্রসঙ্গীত। না, আমার তো কেউ কিছু বলেনি। কি বলেনি? আমাকে দীনেশ দা বললো আপনাকে বলে দিয়েছে। আমার নাম না, সে তো 2 মাস আগে বলেছিল, তারপরে আর কোনো যোগাযোগ নেই। আপনি জানেন একটা দেবশঙ্কর হালদারের ডেট পেতে কি সময় লাগে? আপনার কোনো ধারণা আছে? থিয়েটার নিয়ে তো কোনোদিন কোনো চর্চা বর্চা করেন। আমি বললাম আপনার দেখুন, 1 নম্বর কথা হচ্ছে আমার সাথে কেউ যোগাযোগ করে আগে আপনি ঠান্ডা মাথায় শুনুন, অতএব স্বাভাবিকভাবে আমি করবো কি করে। এই যে আপনি আমাকে ফোন করলেন, এখন আপনি বলুন কোন ডেটে করতে পারবেন, আমি করে দিচ্ছি। আমার করতে বেশি টাইম লাগবে না, আমার 15টা দিন টাইম দিন। না, আপনি দেবশঙ্কর হালদারের ডেট সব করে গেলাম, দেবশঙ্করের হালদারের ডেট নিয়ে আপনাকে ভাবতে পারেন, ওটা আমি দেখছি। আপনি দেবুদার ডেট নেবেন? হ্যাঁ, দেবুদার সাথে আমার অনেক দিনের পারিবারিক সম্পর্ক, আপনি ফোনটা রাখুন, আমি দেবুদার সাথে কথা বলে দিচ্ছি। এবার দেবুদার সাথে কথা বলে আমি বললাম তুমি কোন ডেটটা দিতে হবে, অমুক ডেট। আমি ওনাকে আবার ফোন করলাম, করে বললাম দেবুদার সাথে কথা হয়ে গেছে, অমুক ডেটটা দেবুদা ফাঁকা আছে, আপনি বাদ বাকিটা দেখুন, তারপরে লোক পাঠান, আমি একই ডেটে 2টো শো করিয়ে দিচ্ছি। হ্যাঁ, 2টো শো, একটা ম্যাটনি, একটা ইভিনিং, একই ডেটে। এবং সেখানেই ব্রাত্য নাটকের শেষে বলে যে আমি অনুরোধ করছি ঐকতানটাকে যদি এসি করা যায়। আমি তখন বলেছিলাম যে 2011 সালে পরে হলটা এসি হয়ে যাবে, আপনি তখন এসে এখানে নাটক করবেন। তারপরে ব্রাত্য বসে এখানে প্রচুর নাটক করেছে, আপনারা জানেন, সিনেমার মতো বোমা, প্রচুর নাটক করেছে। আমার স্পেসিফিক প্রশ্ন, আপনি ইমিডিয়েট মানে সৃজিত মুখার্জির সাথে কাজ করলেন, রাজ চক্রবর্তীর সঙ্গে আগেও কাজ করেছেন, সৃজিত মুখার্জির সাথে প্রথমবার কাজ করলেন। একজন অভিনেতা হিসেবে দুজন সম্পূর্ণ ভিন্ন ধারার 2 পরিচালক, মানে রাজ চক্রবর্তী দুজনেই সফল, অন্যতম সফল। কাজের কি রকম ডিফারেন্স? না, রাজের সাথে আমি 16 দিন শুটিং করেছি, আর সৃজিত মুখার্জি আমাকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য ডেকেছে। স্বাভাবিকভাবে আমি 1 ঘন্টার কাজ করেছি, অতএব এতে ঠিক আমার বলা সম্ভব। ভবিষ্যতে করতে চান সেটা সৃজিত মুখার্জি আমায় বলেছে যে আপনার সাথে ভবিষ্যতে কাজ করার আমার ইচ্ছে রইল। হ্যাঁ, আমি জানতাম না যেরকম আপনি এক শটে আপনি এরকম ভাবে করে দেবেন, এটা আমার ধারণা ছিল না। আমি বললাম আপনি যদি ভবিষ্যতে ডাকেন আমি বাধিত হব। নেটফ্লিক্স দেখেন? দেখেছি, মানে হয়তো ঘন ঘন দেখি না, কিন্তু অনেক, সত্যি কথা বলবো এখন সিনেমা তো প্রচুর দেখেন না, এখন দেখা হয় না, কিন্তু করোনার সময় আমি প্রচুর দেখেছি। সে পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে কোনো কিছু কোথায় বাদ দিই, পাতাল লোক, সব পাতাল লোক, ফ্যামিলি,
আমি বলছি তখন প্রচুর দেখেছি অ্যাকচুয়ালি। এখন না মানে সত্যি কথা বলতে কি রাজনীতির টাইম, থিয়েটার করার টাইম করে যখন রাত্রেবেলা বাড়িতে ঢুকি তখন আর কিছু দেখার মতো ক্ষমতা থাকে না। তখন অন্যদের অনেক ফোন আসে, এই প্রবলেম ওই প্রবলেম। আর জনপ্রতিনিধিকে সামলাতে হবে ওটাই ভাবে আপনি দেখেছেন যে আপনি যখন আসলেন তার আগেই অন্তত 200 ঘর ভর্তি বসে আছে, সবার কথা আমাকে শুনতে হচ্ছে। শেষ কি সিনেমা দেখেছেন? মানে খাদান দেখেছেন এটা জানি, আর সন্তান দেখে দেখেছেন, এই দুটোই লাভ। এই দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করলে কোনটা কি? না আমি ওরকম ভাবে বিচার করবো। ওই যে বললাম আপনি কমার্সের ছাত্র, ব্যালেন্স শিট খুব ভালো করতে। আমি করবো না, কারণ সন্তান এক ধরনের সিনেমা, যেটা আমি লিখেছিলাম যে প্রত্যেক সন্তানের সন্তান দেখা উচিত, আর খাদান দেবের করা উচিত, নইলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। অল টাইম ফেভারিট থিয়েটার কি, বা এমন কোন থিয়েটার যেটা আপনার মনে হয় যে এখনো আমার করা, আমি করতে চাই, আপনার একটা ড্রিম ক্যারেক্টার থিয়েটার? না দেখুন, অনেকগুলো থিয়েটার এক একটা সময় এক একটা থিয়েটার নাড়া দিয়েছে। আমি আমার সৌভাগ্য যে আমি সৌম্যমিত্রের নাটক দেখেছি। আমি মাধ্যমিক পাশ করে একাডেমিতে সারা রাত 4টে নাটক দেখেছি। রাজা ওয়াদি পাউস, তারপরে হচ্ছে 4 অধ্যায়, তারপরে হচ্ছে রক্তগরম। মানে অসাধারণ নাটক। এর মধ্যে কোন নাটকটা ধরুন আপনি করতে চান? যেরকম আপনি উৎপল দত্তের ফেরারি ফোর্জে অভিনয় করেছেন, যেটা তলোয়ার করছেন, বা এরকম অনেক পুরনো নাটক যেটাকে আপনি পরবর্তীকালে রিভাইভ করেছেন এবং সেখানে আপনি একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, এমন কোন নাটক যেটা এখনো মনে হয় যে করা হয়ে ওঠেনি, করতে ইচ্ছা হয়? না, যেরকম টুইঙ্কেল টুইঙ্কেলে দেবুদার চরিত্র অসাধারণ সিনেমা হয়ে গেল। না না, আমি আপনি তো স্বপ্নের কথা মানে দেখুন, এক একটা সময় না এক একটা নাটক, যেরকম ধরুন মেঘনাথদার সময় দায়বদ্ধ যেমন আপনি করেছেন, দায়বদ্ধ একটা অসাধারণ ওই সময় প্রযোজনা ছিল। বিভাসদার মাধব মালঞ্চি মানে এগুলো কিন্তু এক একটা সময়ের এক একটা মানে। আপনার কোনটা? আমি তো বললাম আমি আমার টুইঙ্কেল টুইঙ্কেলে দেবুদার ওই রোলটা আমাকে স্বপ্নের মতো টানে। আমি এখনো পারলে টুইঙ্কেল টুইঙ্কেল মানে চেষ্টা করি ওগুলো শোনা। সেদিন দেবুদা একটা ইন্টারভিউয়ে সেদিন বললো, ব্রাত্যদাই আমায় পাঠাল যে এরকম দেবুদা ওই ডায়লগটা বলছে। আমিও বাবার দিকে চোখে চোখ তুলে বলেছিলাম বিনয়, মানে ওইসব মানে ভাবা যায়। দেবুদা অসাধারণ, আর ব্রাত্যদার ডিরেকশন, লেখা। আমি তো বলবো বাংলার নাট্য জগৎ ব্রাত্যদার ডিরেকশন মিস করছে। এডুকেশন মিনিস্টার হিসেবে প্লাস সিনেমার পরিচালক হিসেবে ব্রাত্যদা এতটা বিজি হয়ে গেছে। আচ্ছা ধরুন বাংলার কোন রাজনীতিবিদকে নিয়ে বায়োপিক হচ্ছে, এমন কোন রাজনীতিবিদ যার বায়োপিকের চরিত্রে আপনি অভিনয় করতে চান? অতএব আমি তার বাইরে কাউকে ভাবতে পারি। আমি আরো 20টা বছর যদি বেঁচে থাকি, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনের 20টা বছর দেখি, তাহলে কোনো বায়োপিক করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক করবো। আচ্ছা, আর ধরুন আপনার ড্রিম রোল তো বললেন সব্যসাচী মানে দেবুদার ওই চরিত্র। রান্না পারেন না? চা করতে পারি, চাটা পারি, আর বাদ বাকি কিছু পারি। গ্রিন টি? গ্রিন টি চাও পারি, গ্রিন টিও পারি। গ্রিন টিতে তো কিছু করেনি, ওটা ঢেলে দাও, কিন্তু চাও করতে পারি। আপনার ফেভারিট ডিশ কি? সে শুনলে তো লোকে হেসে ফেলবে। খুব ফেভারিট খাবার ছিল ভাত, দুধ, কলা দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাওয়া। ভাত, দুধ, কলা দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাওয়া। যা জলদি কেউ খায়নি, ওটা আমার ফেভারিট খাবার। খান এখন? অল্প, মাঝে মাঝে। এখন দুধটা রাত্রেবেলার দিকে ডেঞ্জার বলে যদি আবার গ্যাস ফ্যাস হয় যেটা বন্ধ করে দিয়েছে, একটা টাইমে খেতে। আর ইস্ট বেঙ্গলের এত খারাপ অবস্থা, কি বলবো, খারাপ লাগে, 100 বার খারাপ লাগে। আমি কেন বলবো খারাপ লাগে? মন খারাপ লাগে। আপনি তো একজন সাংসদ, আপনি তো চাইলেই কর্মসমিতির সদস্য হতে পারেন, কর্মসমিতির সদস্য হয়ে ক্লাবের টিম গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। আমি এটা একটা সময় নিতুদাকে বলেছিলাম যে ব্রাত্যদা, ববিদা
এরা তো সব ইসবল সাপোর্টার, এদের কেন কর্মসমিতিতে নেওয়া হয়? নিতুদা আমায় বলেছিল যে দিদি নাকি বারণ করেছে যে তুই কোনো কর্মসমিতিতে কোনো তৃণমূলের নেতাকে আমি জানি না, নিতুদা ব্রাত্যদাকে স্ট্রেট বলেছে, আপনি ব্রাত্য বোসকে জিজ্ঞেস করবেন আমার সামনে যে দিদি বারণ করেছে। এবার দিদি বারণ করলে তো আমরা কেউ যাবো না, কিন্তু মানে মোহনবাগানের ক্ষেত্রে সেটা এটা নিতুদা বলেছে ব্রাত্যদা, আমি অন ক্যামেরা বলছি। স্বাভাবিকভাবে দিদি বারণ করলে আমরা কেন, আমরা মধ্যে কিন্তু মানে খারাপ লাগে, খারাপ তো 100 বার লাগে, 100 বার খারাপ লাগে। ধরুন আজকে মানে পার্থভূমিকে জিজ্ঞেস করেন পার্থভূমি কতটা রোমান্টিক এখন এই বয়সে এসে। আর এমনি আমি খুব পছন্দ করি দল বেঁধে আড্ডা, আর আমার কোনো বয়সের ভেদাভেদ, আমি সবাইকে খুব নিজের মতো করে নিতে পারি। একটা বাচ্চা ছেলের সাথেও আমি ইয়ার্কি মারতে পারি, আবার একটা বয়স্ক লোকের সাথেও আমি ইয়ার্কি মারতে পারি। কারণ আমি যেভাবে, আমার মনে আছে, অন ক্যামেরা বলছি, বড়রা আমায় ক্ষমা করে দেবে, যখন কলেজ লাইফে প্রথমে ওই লুকিয়ে সিগারেট খেতে বাইরে চলে যেতাম, তখন এখানে তৎকালীন কংগ্রেস নেতা, প্রিয়দার আমলের ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতা প্রয়াত সমীর চ্যাটার্জি আমায় বলেছিল যে এত বারবার কেন বাইরে যাস, তাহলে তো রাজনীতির আলোচনাই হবে না, আমার সামনে বসে সিগারেট খা, তাতে রাজনীতির আলোচনা হবে। এটা জাতীয়তাবাদী রাজনীতিতে আমি শুনেছি কম, বামপন্থী রাজনীতিতে নাকি এটা বেশি হয়, এবং সেখানে নাকি মানে বিমান বসুকেও শতরূপ ঘোষ দাদা বলে ডাকতে পারে। কে বলেছে এটা? এগুলো বাজে কথা, একদম সম্পূর্ণ বাজে কথা। আমি তো সবাইকেই দাদা বলে ডাকি, আপনিও ডাকেন সবাইকেই দাদা বলে। আমি তো বক্সিদা ডাকি, ববিদা ডাকি, অরুণদা ডাকি, ইন্দ্রনীলদা ডাকি, ব্রাত্যদা ডাকি, আমি তো দাদা বলেই ডাকি। আমাকেও তো সবাই দাদা বলে ডাকে, নয় কাকু বলে ডাকে। কোথায় এসব আছে? এগুলো বাজে কথা, এগুলো সব সিপিএম এর একটা বানানো ব্যাপার। বরঞ্চ ওদের থেকে আমরা, ওরা কজন বুদ্ধদেব ভট্টাচার্যের সামনে যেতে পারত, আমরা সবাই দিদির সামনে যেতে পারি। ওরা কজন যেতে পারতো অনিল বিশ্বাসের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমরা সবাই যেতে পারি, আমরা বক্সিদার কাছে সবাই যেতে পারি। পার্লামেন্টে গিয়ে ধরুন মোদী সামনে থেকে, নরেন্দ্র মোদীকে সামনে থেকে দেখবেন, দেখা হল, কি বলবো? চেষ্টা করবো না তাকাতে। তাকাবেনই না? না। ধরুন রাহুল গান্ধীকে দেখেছেন সামনে থেকে, কিছু বলেছেন কথা? না। পাপ্পু যাদবকে দেখেছেন? এতগুলো কেস আছে, এতগুলো, আপনার থেকে অনেক সিনিয়র, মানে বহুবার জিতেছেন পাপ্পু যাদব। সত্যি কথা বলতে কি, ওই তৃণমূলের বাইরে এদিক ওদিক কারোর দিকে তাকাই। এটা তো হতে পারে না যে আপনি সেন্ট্রাল হলে যান মানে এরকম করে শুধু সেন্ট্রাল হলে না, আমি তাকিয়েও দেখি। আমরা সেন্ট্রাল হলেও যখন যাই, ধরো আমি জুন, শতাব্দী, সৌগত দা গেলাম, কিংবা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ দা, কীর্তি আজাদ, আমি বসে চা পা খেলাম, আড্ডা মারলাম করে আমার ঘরে। আমি প্রথমবার কোনো এমপির সাথে পডকাস্ট করছি, তো আমি এই জিনিসগুলো দর্শকরাও জানতে চাই, আমরাও জানতে চাই যে এটা কি সত্যি যে ভারতবর্ষের পার্লামেন্টে যে ক্যান্টিন, সেটা খুব চিপ, খুব সস্তায় খাবার পাওয়া যায় এবং দারুণ নাকি খাবার পাওয়া যায়? পয়সা দিয়ে খেতে হয়। হ্যাঁ, পয়সা দিয়ে তো খেতে হয়। সস্তা কিনা আমি ঠিক বলতে পারবো না, মানে যেভাবে রটে আমার মনে হয় না অতটা। এখন অনেক কিরকম খাবারের দাম ওখানে দাও পার্লামেন্টে? খুব মানে আমরা যেরকম বাজারে খাই, হয়তো তার থেকে 2 টাকা 5 টাকা কম হতে পারে, তার খুব বেশি ডিফারেন্স নেই। এখন নতুন পার্লামেন্ট পুরো ভেগান, মানে সব আছে, সব আছে। আমি তো ওরকম, আমরা গেলে চা খাই খুব অনেস্টলি, চা খেলাম ম্যাক্সিমাম হলে একটা চা খেলাম, তার বেশি কিছু খাই। ফিল্টার্ড কফি পাওয়া যায়। বললাম তো, আমি গেলে, মানে আমি যতদিন গেছি আমি বলতে পারবো, আমি গেলে ম্যাক্সিমাম দোসা খেয়েছি অথবা 1 কাপ চা। কেমন খেতে? ভালো টেস্টি, খুব ভালো রান্না। হ্যাঁ, স্বাভাবিক, মানে ভারতবর্ষের সবথেকে পাওয়ারফুল লোকেরা ওখানে যায়, তো সেখানে তো পাওয়ারফুল লোকেরা কেউ খুব একটা ক্যান্টিনে যায় না। আমাদের তো ভিডিও অমিত শাহকে দেখেছেন সামনে থেকে? দেখেছি, বসে আছে উল্টো দিকে, তো আছে। আচ্ছা, অমিত শাহ কোনোদিন ক্যান্টিনে যায়? সেখানে কি আড্ডা মারে? হতে পারে, আমি দেখি এখন এই পিরিয়ডের মধ্যে দেখি। আচ্ছা, আপনার এখন অনেকটা লম্বা সময়, 1 বছর হয়নি। আর কয়েকজনের নাম বলছি, এদেরকে আপনাকে সিনেমা বা একটা গান দিয়ে ডেসক্রাইব করতে হবে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমার গান দিয়ে? সিনেমার নাম দিয়েও বলতে পারেন বা কোনো একটা গান দিয়েও বলতে পারেন। নায়ক শুভেন্দু অধিকারী। প্রতিদ্বন্দ্বী
নরেন্দ্র মোদী? হিটলার হিটলারের বলে কোনো সিনেমা আছে। আচ্ছা, আমি দেখিনি। অর্জুন সিং? গ্যাংস্টার। ব্রাত্য বসু? দাদা ঠাকুর। মিঠুন চক্রবর্তী? ভুল সবই ভুল। রাজ চক্রবর্তী? এ দোস্তি अब नहीं तोड़ेंगे। দীপক অধিকারী? দেব? দেব মানেই ঘাটা। দেবের নাম মনে হলেই আমার মনে হয় ওর মাথার ভিতরে খালি ঘুলুর মধ্যে শুধু ঘাটাল মাস্টার ট্যাগ আছে, এবং দিদি এটাকে জাস্ট জাস্টিফাইড করে দিয়েছে। কিন্তু দেবের ব্যাপারে আমি বলবো যে দেব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখনকার দিনের একমাত্র নায়ক যে ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে। গান, একটা সিনেমা হতো, বলি ফার্স্ট ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা। মমতা বন্দ্যোপাধ্যায়? মা মা গো মা, মা গো মা, আমি এলাম তোমার কোলে। অভিনেত্রী হিসেবে র্যাঙ্ক করুন। অভিনেত্রী হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, শায়নী ঘোষ। আপনি যা নাম বললেন ওই সিরিয়ালই। আচ্ছা, সংসদে পার্লামেন্টে কলিগ হিসেবে র্যাঙ্ক করুন। রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, শায়নী। চারজনই ভালো, রিয়েলি। সায়নী অসম্ভব ভালো বলছে, জুনও খুব ভালো বলছে, শতাব্দী রায় অনেক ম্যাচিওর সাংসদ, অন্য মানে সিনেমা মানে এই করে তা না, আর অসম্ভব ম্যাচিওর পার্লামেন্টারি। আর রচনা খুবই ভালো। আপনি ব্যালেন্স শিটে প্রচুর নাম্বার পেলেন। গায়ক হিসেবে পছন্দের ক্রম করুন। অঞ্জন দত্ত, শিলাজিৎ, নচিকেতা, কবির সুমন। নচিদা এক, তারপরে কবির সুমন, অঞ্জন দত্ত, শিলাজিৎ। শেষ মন্ত্রী হিসেবে কোনটা বেশি গর্বের? দুর্নীতিহীন মন্ত্রক চালানো নাকি ঘাটাল মাস্টার প্ল্যানের নীল নকশা? না, ঘাটাল মাস্টার প্ল্যানটা তো মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট, তিনি অ্যানাউন্স করেছিলেন। আর এটা দেবের মাথায় সবসময় এটা করে, দেব মারাত্মক ভাবে কমিটেড ঘাটালের জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনই এমপি ইলেকশনের আগে তারা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পার্সোনালি বলেছিলেন দেখো কি করে রাজ্য সরকার এটা করতে পারে। তখনই তার একটা দিদির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি দেবকে ডেকে এনে ওখানে সব ইঞ্জিনিয়ারদের সাথে বসে একটা প্ল্যান হয়েছে। সেটা এখন মানসদা আবার একটা মিটিং ডেকেছে, যেটা মানসদা যেহেতু দিদি 500 কোটি টাকা অ্যালট করেছে আলাদা করে শুধু ঘাটালের জন্য, সেটা সবাইকে নিয়ে দেবও থাকবে, সব ইঞ্জিনিয়াররা থাকবে। আমার ধারণা একটা প্রসেস। বলিউডে আপনার স্বপ্নের নায়িকা কি? মানে এখন আপনার সময় 80s শ্রীদেবী, মাধুরী দীক্ষিত। উৎপল দত্ত না সম্ভব? উৎপল দত্ত। পুষ্পা 2 না কেজিএফ? পুষ্পা 2 না কেজিএফ? কেজিএফ। ধরুন একটা সিনেমা বা নাটক যেটা আপনি শুভেন্দু অধিকারীকে দেখাতে চাইবেন, বলবেন, সাজেস্ট করবেন যে এই ছবিটা ওর দেখা উচিত। মানে সিনেমা না নাটক? সিনেমা বা নাটক বা ওয়েব সিরিজ। ওর সন্তান দেখা উচিত। অর্জুন সিং কে একটা ছবি বা সিনেমা বা ওয়েব সিরিজ সাজেস্ট করুন যেটা ওর দেখা উচিত বা ওনার দেখা উচিত বলে আপনি মনে করেন বন্ধু হিসেবে। ও গ্যাংস্টারই দেখুক, আলটিমেটলি গ্যাংস্টারদের কি রেজাল্ট হয় বুঝে যাবে। শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে? মা, মা আমার জন্মদাত্রী মা আছে, তিনি আমার মাথার উপরে আছেন। আর উনি আমার রাজনীতিগত ভাবে উনি না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই। আর একটা কথা আমি একটু বলে রাখি, আমি যেরকম মানে এটা না বললে আমার অন্যায় হবে, ব্রাত্যদা যেরকম আমার শিক্ষক, আমাকে নাটকে অবাকক শিখিয়েছে, হাতে খড়ি ব্রাত্যদা। কিন্তু বর্তমান সময়ে দেবাশিস রায় অত্যন্ত সফল একজন নাট্য পরিচালক।
আমি কিন্তু দেবাশিসের থেকেও এখন মানে যখন আমি কিছুটা ম্যাচিওর, আমি অনেক কিছু শিখছি যেটা দেবাশিসের থেকে শেখাচ্ছি। এবং আমি মনে করি এখন যেহেতু ব্রাত্যদা নাটকটা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে দেবাশিসের কাজ সারা বাংলায় সমাদৃত। এবং আপনার দৌলতেই বলি 25 থেকে 30 একাডেমি, আমি নৈহাটি ব্রাত্যজনের 10ম বর্ষ পূর্তি হলো, যেটা ব্রাত্যদার হাতেই গড়া। তার জন্য একটা ফেস্টিভ্যাল করছি যেখানে দেবশঙ্কর, দেবাশিস এবং আমার এই তিনজনের নাটকগুলো ওখানে অনুষ্ঠিত হবে, প্রায় 11টা নাটক। বড় খবর সবার জন্য। WBTT-র আপাতত আজকে আমাদের পডকাস্ট আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। রাজনীতি তো ছিলই, তার সাথে সিনেমা, থিয়েটার, অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তার আগে বলে দেবো আমাদের দর্শকদের জন্য একটু আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করার জন্য। ওয়ান বেঙ্গল থিংস টুডে অসম্ভব ভালো। এবং আমি আপনাদের অনুরোধ করব আপনারা এটাকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে অনেক এরকম আনকাট ভালো ভালো ইন্টারভিউ আপনারা দেখতে পারবেন। আমি নিশ্চিত এটা আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।